আমরা যখন খুব ছোট ছিলাম ওই ছোটবেলায় আমাদের যখন এইম ইন লাইফ প্যারাগ্রাফ এসেছিল বা কম্পোজিশন এসেছিল আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী টু বি আ ডক্টর হওয়ার যেই মনোবাসনা সেটা কিন্তু ওইখানেই লিখে দিয়েছিলাম। বাট সময়ের পরিক্রমায় আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে এই বিষয়টা। আমরা অনেকেই কমার্স নিয়েছি, অনেকে আর্টস নিয়েছি, অ্যান্ড যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে মানে তোমরা যারা স্বপ্ন দেখছো ডক্টর হবার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো তোমাদেরকে আমি প্রথমেই জানাবো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা সময়ের অভাবে অথবা প্ল্যানের অভাবে অনেকেই ইংরেজিতে খারাপ করে বসো। আর তোমরা জানো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 নম্বর 2 নম্বর মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা যারা ইংরেজিতে ভালো করতে চাও তোমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে পড়তে হবে। সো আমি সেজন্যই তোমাদের সাথে হাজির হয়েছি মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা 2019-20 সেশনের প্রশ্ন সমাধান করব এবং আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায় বা মেইন প্রশ্নে। দেখো তোমরা জানো যে তোমাদের টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 15টা। এই 15টার মধ্যে প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করে দেখবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ সুইম। আচ্ছা, তোমাদের আগেই বলে রাখি প্রশ্ন ব্যাংক সমাধানের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে তোমার প্রশ্ন কেমন করা হয়, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেই বিষয়গুলো নিয়ে ভালো একটা ধারণা নেওয়া। সো তোমরা যারা এই ক্লাসটি করতে এসেছো বা এই প্রশ্ন সমাধান ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখাবো এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আমরা ছোটোবেলায় স্কুলে সেটা হাই স্কুলই ম্যাক্সিমাম টাইম আমরা পড়েছি, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যে ভার্বগুলো রয়েছে এই ভার্বের 3টা প্রকার আমরা কিন্তু পড়ে আসছি। সো এখানে দেখো যে সুইম ভার্বটি রয়েছে, এই সুইম ভার্বের পাস্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো এখানে কি বলা আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি সুইম সাঁতার কাটা, এটা হচ্ছে ভার্ব। আর এখানে দেখো সুইমের আমরা যদি পাস্ট ফর্ম বলি মানে হচ্ছে V2 ফর্ম বলি তাহলে হচ্ছে সোয়েম, অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল হচ্ছে সোয়াম। সো আমরা এখানে এই নাম্বার অপশনই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু জাস্ট বিগত যে কোনো বই থেকে তোমাদের যে গ্রামার বই আছে সেখানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব একটু রিডিং পড়ে ফেলবা, দেখবা এই টপিক তোমার জন্য একেবারে ইজি, কারণ তুমি ছোটোবেলা থেকে এটা পড়ে আসছো। আর ইংলিশ বেসিকের জন্য এই টপিকটা মানে হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব তোমার জানতে হবে, কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আশা করি তোমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছো, যদিও এখানে বোঝার জায়গা একেবারেই কম, তারপরেও আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যেই কোনো বই থেকে মানে আগে যে কোনো বই পড়েছো তোমরা গ্রামার বই, ওই গ্রামার বই থেকে স্ট্রং ভার্ব, উইক ভার্ব পড়ে ফেলবা। অ্যান্ড দেন দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনে আমরা কিন্তু ইফ দিয়ে সেন্টেন্স দেখতে পাচ্ছি। সো একটু মনে করে দেখো, তোমরা ইন্টারমিডিয়েটও পড়ে আসছো যে কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে তোমরা কন্ডিশনালের ব্যবহার পড়েছো, অথবা রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু তোমরা কন্ডিশনালের ব্যবহার পড়েছো। সো কন্ডিশনালের ক্ষেত্রে তোমাদের মনে পড়ার কথা, ইফযুক্ত সেন্টেন্সকে আমরা জানি শর্তযুক্ত সেন্টেন্স বলা হয়, এবং এই ইফের ক্ষেত্রে আমরা কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দেখো আমরা এভাবে পড়ে আসছিলাম, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট হয়, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট আছে তখন সেটা হয় সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? এটা আমরা পড়ে আসছি। অ্যান্ড দেন আমরা থার্ড কন্ডিশনও পড়েছি। আমরা কি করেছি? থার্ড কন্ডিশন কি? পাস্ট পারফেক্ট যদি তোমরা সেন্টেন্স দেখো তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যদি দেখো তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, অ্যান্ড দেন পরবর্তীতে একটা হ্যাভ ইউজ করি। আর আমরা জানি হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম হয় না, হ্যাভের পরে B3 ফর্ম হয়। সো আমরা এই 3টা কন্ডিশন সাধারণত আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হয়,
আবার একটা ক্ষেত্রে আমাদের একটু জানা উচিত, যেটাকে আমরা জিরো কন্ডিশনে বলি, আবার অনেকে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম হিসেবেও জানি যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম থাকলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এইখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, এইখানেও কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সো আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। শুধু হচ্ছে জিরো কন্ডিশনের বিষয়টা আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, সো আমরা একটু এখানে খেয়াল করি, ইফ আই ওন দ্য লটারি, এখানে ইফের পরে আই ওন, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি উইন হচ্ছে প্রেজেন্ট ফর্মে আর ওন হচ্ছে কি পাস্ট ফর্মে। দেখো আমরা একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কাজটা করবা, বেসিক ইংলিশ মানে হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, মানে ভার্বের এক নাম্বার রূপ মানে প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটা জেনে রাখো, তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে ইংলিশটা। তাহলে দেখো আই ওন, এখানে ওন আমরা দেখতে পাচ্ছি, ওন হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্টের পরে যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখি তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকা মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে দেখো, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এইখানে সাবজেক্টের পরে শ্যাল আছে, আমরা জানি শ্যাল হবে না। এবার দেখো ইফের পরে ওন, ভি2 আছে, এখানে উইল আছে, উইল হবে না, আমরা জানি উড হলে হতে পারতো। এখানে দেখো ইফের পরে পাস্ট ইনডিফিনিট আছে, এইখানে দেখো সাবজেক্ট প্লাস উড আছে, এরপরে ভার্বের বেস ফর্ম আছে। তাহলে ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। অ্যান্ড দেন লাস্ট আমরা দেখতে পাচ্ছি ওন, এরপরে বট আছে, হবে না। সো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি দেখি ইফের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এরপরে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি তোমরা দুইটা প্রশ্ন বুঝতে পেরেছো এবং এটা এসেছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। সো তোমরা যারা মেডিকেল ভর্তি হচ্ছে স্টুডেন্ট রয়েছে, যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিবে, তোমরা অবশ্যই ইংরেজিতে এই টপিকটা ভালোভাবে বুঝে যাবে। আমি তো প্রশ্ন ব্যাংক সমাধান করছি, সো এখানে আসলে অনেক বিস্তারিত পড়ানোর কিছু নেই, জাস্ট যে জিনিসগুলো তোমার লাগছে, যে জিনিসগুলো তুমি মনে রাখলে অ্যান্সার করতে পারবা, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে সিনোনিম অফ অ্যাবিলিটি আর অল অফ ফলোয়িং এক্সেপ্ট। আচ্ছা একটু তোমাদের বলি, এখানে একটু খেয়াল করবা, এক্সেপ্ট অনেকে ভেবো না এটা এক্সপেক্ট, এটা হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত, মানে আমরা যেটাকে বলি হচ্ছে উইদাউট, যদি আমরা বলি উইদাউট, যে এইখানে এই অ্যাবিলিটি সবগুলোই হচ্ছে কি সিনোনিম, কিন্তু একটা ব্যতীত, মানে একটা ব্যতীত। এই যে অ্যাবিলিটি মানে আমরা জানি হচ্ছে দক্ষতা বা সক্ষমতা, ঠিক আছে, দক্ষতা বা সক্ষমতা। এইখানে এর সিনোনিম মানে কি সমার্থক। এই চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই চারটা অপশনের ভিতরে একটা শুধু বিপরীত, মানে একটা বাদে সবগুলো হচ্ছে কি সমার্থক। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা জানি ট্যালেন্ট মানে হচ্ছে কি প্রতিভা বা দক্ষতা, ঠিক আছে, স্কিল মানে হচ্ছে দক্ষতা, অ্যান্ড দেন কম্পিটেন্সি মানে হচ্ছে কি দক্ষতা বা সক্ষমতা। সো আমরা কিন্তু তিনটা পেয়ে যাচ্ছি, কয়টা? তিনটা কিন্তু পেয়ে যাচ্ছি, শুধু একটা অ্যাভেল। অ্যাভেল মানে হচ্ছে সুযোগ গ্রহণ করা, দ্যাট মিনস এই অর্থটা মিলছে না, যার মানে যেটা মিলবে না সেটা হচ্ছে উত্তর। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাভেল। এরপর আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেন কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ইজি, আমরা ছোটবেলা থেকে আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছে এই টেন্সগুলা কিন্তু তোমাদের লাগবে, এই টেন্স ভালো করে শিখতে হবে। আমরাও কিন্তু জোরপূর্বক হোক, ভালো লাগুক আর না লাগুক, আমরা কিন্তু টেন্সটা খুব ভালোভাবে পড়ে এসেছিলাম, তাই না? সো তোমরা যারা টেন্স পড়েছ, তোমরা এর স্ট্রাকচারটা পড়েছ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে। আমরা যদি দেখি প্লুরাল তাহলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ। এরপরে হচ্ছে আমরা বিন আনবো, বিনের পরে ভার্ব প্লাস কি আনবো? আইএনজি আনবো। সো এই স্ট্রাকচারটা আমরা কিন্তু সবাই পড়ে এসেছি, তাই না? এখানে দেখো আগে সাবজেক্ট আছে, কিন্তু এখানে হেড আছে, হবে না। সাবজেক্ট ওয়াজ আছে, হবে না। এখানে ভি2 আছে, হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, এরপরে হ্যাজ আছে, বিন আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে। সো এই স্ট্রাকচারটা মিলছে আমাদের কি সি নাম্বারে। একেবারে ইজি কোয়েশ্চেন। মেডিকেলের প্রশ্নে তোমাদেরকে বলে রাখি 7-8টা প্রশ্ন ইজি থাকে, মানে যাদের মোটামুটি পড়া আছে আগে থেকে তারা 7-8টা এমনি প্রশ্ন পারবে। বাট এই মেডিকেল ইংরেজি প্রশ্নে 10 থেকে 12 পাওয়াটা খুব টাফ। সো 12 পেলে 13 পেলে তুমি অনেক অনেক ভালো সেফ জোনে থাকবে এবং সেখানে তুমি
প্রথম সারির স্টুডেন্ট হয়ে যাবে, তুমি ভালো মেডিকেলে ভর্তি হতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস বাট ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন। দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে চারটা অপশন আছে বা চারটা সেন্টেন্স আছে, এই চারটা সেন্টেন্সের মধ্যে বাট কোথায় প্রেপোজিশন হিসেবে বসেছে সেটা দেখবা। সো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, যে কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো এক এক জায়গায় এক এক রকম পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে দেখবা কিছু কিছু মানুষ আছে তোমার কাছে একরকম, আবার আরেকজনের কাছে আরেক রকম, অমুকের কাছে একরকম আরেকজনের কাছে আরেক রকম। সো এরকম মানে আমরা দেখতে পাই, হরহামেশাই দেখতে পাই। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ নেয় তাহারা। ঠিক আছে, সো এই বাট কিন্তু এক এক জায়গায় এক রকম প্রিপোজিশন হিসেবে বসতে পারে। যেমন আমি যদি এখানে সিম্পলি বলি, জাস্ট আমি একটা সেন্টেন্স দিয়ে জাস্ট বুঝাচ্ছি, যেমন বাট মি নো বার্ডস। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাট মানে হচ্ছে কিন্তু, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, ছোটবেলা থেকে এটা জানি, তাই না? বাট কিন্তু আরও অন্যান্য পার্টস অফ স্পিচ হয়, যেমন বাট কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। বাট মি নো বার্ডস, কিন্তু করো না, এখানে বাট মানে হচ্ছে কি ভার্ব। আবার এখানে দেখো নো বার্ডস, এখানে আবার কি ভাইয়া, এখানে আবার হচ্ছে নোর পরে নাউন বসছে। সো এরকম কিছু ব্যবহার আমরা আজকে এখন শিখব। প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে এই প্রশ্ন সলভ করার জন্য একটা টেকনিক ইউজ করাতে চাই, সেটা হচ্ছে প্রিপজিশন মানে কি, প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে কি অবস্থান। তোমরা কি জানো কার পূর্বে অবস্থান? মনে রাখবা নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান হচ্ছে কি বাটের, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ধরবো। বাটকে তখনই আমরা প্রিপজিশন ধরবো যখন দেখবো আমরা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসেছে। সো এখানে দেখো দ্যার ইজ নো ওয়ান বাট, এখানে আমরা দেখতে পাচ্ছি বাটের পরে নাউন বা আমাদের কি নাই, নাউন ফ্রেজ নাই। সো মজার ব্যাপার হচ্ছে এটা যদি আমি আরো বিস্তারিত তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এটা আমি তোমাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে এটা প্রিপজিশন হবে না। কিভাবে হবে না? আমরা দেখতেই পাচ্ছি এখানে লাইকস হচ্ছে ভার্ব, এখানে আমরা নাউন বা নাউন ফ্রেজ থাকলে আমরা দিতে পারতাম যে এটা হচ্ছে কি প্রিপজিশন, বাট এটা কি সেটা তো আমাদের জানতে হবে, তাই না? আসো তোমাদেরকে একটু বিস্তারিত জানাই। দেয়ার ইজ নো ওয়ান, মনে রাখবা দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম যেই কথা, দেয়ার ইজ নো ওয়ান who doesn't like একই কথা। এই বাটের পরিবর্তে আমরা who doesn't like, অথবা এই বাট লাইকসের পরিবর্তে আমরা কি বলতে পারি, who doesn't like। এইখানে আমরা দেখতে পাচ্ছি বাটের পরিবর্তে আমরা হুকে ইউজ করতে পারছি, দ্যাট মিনস এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাইকস হার চাইল্ড। এটা যে কথা, দেয়ার ইজ নো মাদার বাট লাইকস হার চাইল্ড, একই কথা। ঠিক আছে, তাহলে মনে রাখবা এই নো ওয়ান, নো মাদার, নো ফাদার, এখানে যেই কিছু থাকুক আমরা যদি দেখি সেটাকে হু ডাজেন্ট অথবা হু ডোন্ট লাইক এগুলো ধরে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হবে। এখানে আরও বিস্তারিত ইনশাল্লাহ তোমাদের ক্লাসে এগুলো আমরা ইজিলি বুঝিয়ে দিব। জাস্ট এখন হচ্ছে ভেঙে ভেঙে যতটুকু সম্ভব, কারণ প্রশ্ন ব্যাংক সমাধান তো অনেক বড় হলে তোমরা বোরিং হয়ে যাবা। ঠিক আছে, এরপর দেখো ইট ইজ ট্রাইড হার্ড বাট ডিড নট, এখানে বাট এটা কিন্তু প্রিপজিশন না, কারণ এরপরে নাউন বা নাউন ফ্রেজ নাই। এখন এটা তাহলে কি, উই ট্রাইড হার্ড আমরা চেষ্টা করেছিলাম কিন্তু উই ডিডেন্ট সাকসিড, অথবা বাট ডিডেন্ট সাকসিড কিন্তু আমরা সফল হতে পারিনি, দ্যাট মিনস এখানে হচ্ছে এইটা আমাদের কনজাংশন। এরপর দেখো ইট ইজ বাট রাইট, এখানে বাটের পরে রাইট আছে মানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ যেহেতু আছে দ্যাট মিনস এটা প্রিপজিশন না। নাউন বা নাউন ফ্রেজ থাকলে আমরা প্রিপজিশন ধরতে পারতাম, দ্যাট মিনস এটা নাই। আর তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে আমরা জানি অ্যাডভার্ব বসে, আর বাট অ্যাডভার্ব হিসেবে যদি বসে সেক্ষেত্রে অনলি অর্থ দেয়, দ্যাট মিনস অনলি যদি অর্থ দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে আমাদের কনজাংশন, এটা হচ্ছে অ্যাডভার্ব। একটা অপশনই আছে এই বাট, দেখো বাটের পরে দ্য ব্রেভ নাউন ফ্রেজ মানে আর্টিকেল প্লাস নাউন আছে, দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার। নাউন ফ্রেজ আছে, বাট এখানে কি হয়ে যাবে, বাট এখানে আমাদের অবশ্যই প্রিপজিশন হিসেবে কাজ করবে। আমি এই প্রশ্নটাতে অনেক সময় নিয়েছি, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে যেগুলো আমরা ক্লাসে শেখাবো সেগুলো খুব সহজে বুঝতে পারবা। এরপর দেখো ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট থাকবে এম অথবা ইজ অথবা আর, এরপরে ভার্ব প্লাস কি হয়, আইএনজি হয়। তাহলে ভাইয়া পুরো বলো তো এইখানে ওয়াজ আছে হবে না, ট্রাইড ভার্বে পাস্ট ফর্ম আছে হবে,
হ্যাড ট্রাইড হবে, হবে না। আমরা দেখতে পাচ্ছি এম ট্রাইং আছে, দ্যাট মিন্স আমাদের এই যে মিলে গেল এম এর পরে ভার প্লাস আইএনজি। সো কারেক্ট আনসার কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং টু ওয়ার্ক। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। Shafrin has lost her cell phone again. This is the second time. This আসো ভাইয়া, এখানে this is the second time, this is the first time, this is the fourth time, this is the fifth time, এরকম যদি আমরা দেখি সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কাকে ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, দেখো এখানে হ্যাপেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হবে না। এরপর দেখো ইজ হ্যাপেনিং, হবে না। হ্যাপেন্ড, হবে না। একটা অপশনে আছে, সেটা হচ্ছে কি হ্যাজ হ্যাপেন্ড। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন একটু চলে যাই। দেখো দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ ভার্ব ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো একটু আগে আমরা বাট নিয়ে আলোচনা করেছিলাম, এখন আবার রাইট। সো তোমাদেরকে বলছি, দেখো আমরা এতক্ষণ যতগুলো প্রশ্ন সমাধান করলাম সেখানে আমরা দেখলাম ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব দিয়ে প্রশ্ন আসছে, টেন্স দিয়ে প্রশ্ন আসছে, আমরা দেখলাম এইখানে কন্ডিশনাল থেকে প্রশ্ন এসেছে এবং পার্টস অফ স্পিচ দিয়ে প্রশ্ন আসছে। সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সো ভাইয়া একটু যদি মনোযোগ দাও খুব ইজি হয়ে যাবে। আসো এখানে দেখো এই নাম্বার অপশনটা, এখানে আমাদের বলছে রাইট কোথায় ভার্ব। সো আমরা এখানে দেখি ইট ইজ ম্যাটার অফ রাইট, মনে রাখবা অফ হচ্ছে প্রেপোজিশন। একটু আগে আমরা পড়েছি প্রেপোজিশনের পরে কে বসে? নাউন বসে, মানে নাউনের পূর্বে কে বসে? প্রেপোজিশন বসে, দ্যাট মিনস অফ রাইট, এখানে রাইট হচ্ছে নাউন। অ্যান্ড দেন পরবর্তী দেখো সার্ভ হিম রাইট, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো এখানে রাইট হচ্ছে কি? অ্যাডভার্ব। এবার দেখো ইট ইজ সাচ আ ফল দ্যাট ইট উইল রাইট ইটসেলফ, এখানে উইল মডাল ভার্ব। আমরা সবাই জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট মিনস এখানে রাইট হচ্ছে ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে পরেরটা কি? দ্য রাইট ম্যান, আমরা সবাই জানি আর্টিকেল বসে, আর্টিকেলের পরে অ্যাজেক্টিভ বসে, আর অ্যাজেক্টিভের পরে কে বসে? নাউন বসে, দ্যাট মিনস রাইট এখানে অ্যাজেক্টিভ। দা হচ্ছে আর্টিকেল, ম্যান হচ্ছে নাউন, রাইট হচ্ছে অ্যাজেক্টিভ। বুঝাতে পেরেছি? আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন একটু খেয়াল করবো আমরা, দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন প্যাসিভ ফর্ম। ওকে, আমরা সবাই জানি প্যাসিভ ফর্ম মানে হচ্ছে এখানে প্যাসিভ আমরা যেভাবে ইউজ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি প্যাসিভ মুডে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এম ইজ আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই না? আবার যদি আমরা কন্টিনিউয়াসকে ইউজ করি তখন বিইং আনতে হয়, বিইআইএনজি, দ্যাট মিনস বিইং আনতে হয়। আমরা যদি পারফেক্ট টেন্সকে কি করি, আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে বিন আনতে হয়, কি আনতে হয়? বিন প্লাস বি3। সো আমরা এখন দেখবো শর্টকাটে যে কিভাবে আমরা প্যাসিভ বুঝতে পারি। দেখো আর বিল্ডিং, আমরা আইএনজি দেখতে পাচ্ছি, আমরা জানি অবশ্যই আইএনজি থাকলে বিইং আনতে হবে, তার মানে এটা হবে না। এবার দেখো হ্যাজ বিন, বিন প্লাস বি3 আমরা বলেছিলাম, বিন প্লাস বি3 শর্টকাটে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে কি প্যাসিভ মুড। অ্যান্ড দেন সামবডি হ্যাজ ক্লিনড, এখানে হ্যাজের পরে বি3 আছে বাট বিন নাই, দ্যাট মিনস এটা প্যাসিভ মুডে নাই। আবার দেখো ইউজিং আছে, দ্যাট মিনস এখানে বিং নাই, এটাও প্যাসিভ মুডে নাই। একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি প্যাসিভ মুডে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। ওকে, আচ্ছা, সো এরপরের প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ রিফ্র্যাক্টরি। ওকে, সো এই ওয়ার্ডটা দেখে অনেকে ভয় পাবে, আবার অনেকে ভয় পাবে না। যারা ওয়ার্ড মিনিং ভালোভাবে পড়েছো তারা অবশ্যই জানো, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি মানে হচ্ছে অবাধ্য। আমরা বলি না বাবা মায়ের অবাধ্য সন্তান। সো মনে রাখবা তোমার আশেপাশে যারা হচ্ছে অবাধ্য তাদেরকে এখন রিফ্র্যাক্টরি হিসেবে মনে রাখবা, ঠিক আছে? বলবো এই কিরে টোটো কোম্পানি না বলে এখন তাদেরকে বলবা কিরে রিফ্র্যাক্টরি, ঠিক আছে? ফ্যাক্টরি বলবা, টোটো ফ্যাক্টরি না বলে কি বলবা? রিফ্র্যাক্টরি। রিফ্র্যাক্টরি মানে হচ্ছে অবাধ্য। এটার অ্যান্টোনিম চেয়েছে, মানে হচ্ছে এটার বিপরীত শব্দ চেয়েছে। সো এখানে একটু দেখো, কাস্ট মানে হচ্ছে গোয়ার, একগুয়ে। সো একগুয়েরাই তো অবাধ্য হয়, তাই না? একগুয়ে। ইন্ট্রাক্টেবল মানে হচ্ছে অবাধ্য বা একগুয়ে। স্টাবন মানে হচ্ছে কি একগুয়ে। বাট আমরা দেখতে পাচ্ছি অবিডিয়েন্ট, আমরা বলি না ওরে অবিডিয়েন্ট ছেলে রে, বাধ্যগত, দ্যাট মিনস এখানে রিফ্র্যাক্টরির অ্যান্টোনিম হচ্ছে কি অবিডিয়েন্ট। অ্যান্ড দেন পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 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 কি বলেছে, ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। টেন্স দিয়ে দেখো খুব সহজ সহজ তিনটা প্রশ্ন এসেছে। সো টেন্সের স্ট্রাকচার জানলে এটা একবার ইজি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বি3,
আমরা একবারে প্রথম দিকে খেয়াল করেছিলাম যে যদি কন্টিনিউয়াস থাকে প্রেজেন্ট পারফেক্ট, দ্যাট মিন্স সেখানে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন, এরপরে কি ভার্ব প্লাস আইএনজি বসাই। বাট এখানে তুমি সরাসরি কি হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বি3 বসায় দিবা। আসো, এখানে হ্যাড আছে, হ্যাড হবে না কারণ এটা পাস্ট। এখানে ওয়েন্ট আছে, এটাও হবে না, বাট এবার দেখো দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের মধ্যে তুমি কাকে নিবা। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর, কোথায় গিয়েছে এরকম যদি বুঝায় তাহলে আমরা অবশ্যই কি দিব, সি নাম্বার, হ্যাজ গন টু ফরিদপুর, গো টু। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আই অ্যাম অ্যাকাস্টমড ড্যাশ আস আ লাইফ। মনে রাখবা যখনই দেখবা এরকম শূন্যস্থানে উইথ, বাই, টু, ইন আছে, দ্যাট মিনস এটা কি প্রেপোজিশনের ব্যবহার। সো প্রেপোজিশনের বেসিক ব্যবহার থেকে তোমার প্রশ্ন আসতে পারে, আবার তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আসতে পারে। এখন তুমি কোনটাকে ধরবা, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি হচ্ছে বেসিক? মনে রাখবা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ অ্যাকাস্টমেড অর্থ হচ্ছে অভ্যস্ত, আর অ্যাকাস্টমেডের সাথে কি বসে, টু বসে, অভ্যস্ত থাকা। দ্যাট মিনস অ্যাকাস্টমেডের সাথে আমরা অ্যান্সার কি দিব, টু। অ্যাকাস্টমেড টু, অভ্যস্ত থাকা বোঝায়। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশনে চলে যাই। আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। ওকে, এই প্রশ্নটা খুবই কনফিউজিং, একটু খেয়াল করে দেখো। যিনি প্রশ্নকর্তা তিনি হয়তো কনফিউজড হয়ে প্রশ্নটা দিয়েছেন, অথবা তিনি যাচাই করতে চেয়েছেন। যেমন দেখো আমরা জানি ফর অথবা সিন্স থাকলে, ফর অথবা কি সিন্স থাকলে সেটা আমরা যদি এরপরে সময় থাকে 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 5 ইয়ার্স এরকম যে সময় থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। কি নেই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট এটাই করতো যেখানে ফর অথবা সিন্স আছে। হ্যাঁ, আমরা জানি বিগত অনেক বছর ধরে বা অনেক সময় ধরে কোথাও থাকা বুঝালে, কোনো কাজ করা বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে বলা আছে আলম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। আলম 10 বছর ধরে এই ঢাকায় থাকতেছে, অনেক আগে থেকে শুরু করে এখনও সে কি চলমান। কিন্তু এখানে একটু ভেজাল লাগিয়ে দিয়েছে, দেখো নাও হি লিভস ইন রংপুর। এই জায়গাটা যদি এই অংশটুকু না থাকতো, ধরো এই অংশটুকু নাই, তুমি অ্যান্সারটা কি করে আসবা, হ্যাজ বিন লিভিং, কোনো সমস্যা নেই। বাট যখনই তুমি দেখতেছো নাও হি লিভস ইন রংপুর, সে থাকতো, থাকতো তখন হয়ে যাবে কি থাকতো, অতীতকাল হয়ে যাবে। দ্যাট মিন্স তুমি হ্যাজ বিন লিভিং দিতে পারবা না যদি তোমার এই ধরনের প্রশ্ন থাকে। আলম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স, যদি এতটুকু না থাকে তাহলে তুমি হ্যাজ বিন লিভিং দিবা। আর যদি দেখতেছো নাও হি লিভস ইন রংপুর, সে এখন থাকে কি রংপুরে, দ্যাট মিন্স তোমাকে মাথায় রাখতে হবে সে আগে থাকতো যেহেতু বুঝাচ্ছে, তার মানে অতীতের কাহিনী, তখন তুমি কি দিবা, লিভড। আর এখানে প্রেজেন্টে আছে, বুঝাইতে পারছি? যদি এতটুকু থাকে অ্যান্সার হবে হ্যাজ বিন লিভিং, আর যদি পুরাটা থাকে তাহলে হচ্ছে কি লিভড। ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাই। দেখো ওকে, শি সেড আই টট ইন মেনি স্কুলস। দেখো ভাইরা, ন্যারেশন, স্পিচ বা ন্যারেশন পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো। এখানে ইনডিরেক্টে নিতে বলেছে, দ্যাট মিন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা জানি এখানে টট পাস্ট ইনডিফিনিট আছে, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে হ্যাড প্লাস বি3 হয়, তাই না? পাস্ট পারফেক্ট হয় আর কি। তাহলে আমরা দেখি কোথায় কোথায় হ্যাড প্লাস বি3 আছে। এটাতে আছে, তারপরে এইটাতে আছে, এইটা নাই, ঠিক আছে, এইটাতে নাই, হ্যাজ এডুকেশন আছে, নাই। তাহলে এই দুইটা অপশনের মধ্যে আমরা কোনটাকে নিব? ঠিক আছে, এই দুইটা অপশনের মধ্যে কোনটাকে নিব? সো এখানে দেখতেই পাচ্ছ শি সেইড, এখানে এটা কি থাকবে? থাকবে না। আমরা জানি শি সেইড দ্যাট শি হ্যাড টট ইন মেনি স্কুলস। সো আমাদের কারেক্ট অ্যান্সার বি। এবার আসো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন? এখানে কোন ওয়ার্ডটা নাউন না? দেখো পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, টেন্স থেকে অনেক প্রশ্ন আসে, ভয়েস থেকে অনেক প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, সো ভার্ব থেকেও আমরা দেখেছি প্রশ্ন এসেছে। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কয়েকটা টপিক খুব ভালোভাবে A to Z শেষ করতে হবে। তোমরা যে কাজটা করো যারা মেডিকেল প্রত্যাশী, তোমরা ভুল করে ফেলো এখানেই, যে তোমরা শুধু অন্যান্য গ্রুপের সাবজেক্টগুলো পড়তে গিয়ে ইংলিশ এবং জিকেতে তোমরা এফোর্ট দাও না। বাট অল্প এফোর্ট দিয়ে তুমি কিন্তু এখানে ভালো মার্ক তুলতে পারবে। তুমি অন্য সাবজেক্টে 5 নম্বর পাইতে যে পরিমাণ এফোর্ট দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া লাগবে না। সো মাথায় রাখবা কিছু কিছু টপিক যেগুলো ফিক্সড, এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য ইজি। আর তোমরা অনেকেই চাচ্ছ যে ভাই আপনার অ্যাডমিশনে ইংলিশ কোর্স আছে কিনা। আমার ইংলিশ কোর্স আছে এবং আমাদের মিশন মেডিকেল নামে একটা কোর্স রয়েছে যেখানে ডক্টর তরঙ্গ রয়েছেন, আবার সৌমিক রয়েছেন,
এরা সবাই মিলে আমরা তোমাদেরকে মিশন মেডিকেলে সেরা একটা প্রস্তুতি নিয়ে দিব অনলাইনে। তোমরা যারা প্রস্তুতি নিতে চাও, যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের ক্লাস ভালো লাগে, গাইডলাইন ভালো লাগে, তাহলে অবশ্যই এনরোল করে নিতে পারো। ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা। আমাদের যারা টিচার প্যানেল রয়েছেন অনেক দিন ধরে পড়াচ্ছেন, অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে থাকবে। সো এখানে যে প্রশ্নটা ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, কোনটা নাউন না? দেখো এনি ডাবল এস থাকলে নাউন হয়, হুড, চাইল্ডহুড, ফাদারহুড, ব্রাদারহুড এগুলো থাকলে কি হয়? নাউন হয়। টি ওয়াই থাকলে কি হয়? নাউন হয়। শুধু এল ওয়াই থাকলে, ফেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এল ওয়াই দেখব তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। সো এইখানে এটা নাউন, এটা নাউন, এটা নাউন, কোনটা নট নাউন? এইটা। সো ডি নাম্বার অপশনটা কারেক্ট। অ্যান্ড দেন তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম সেইটাতে চলে এসেছি। দেখো তোমাদের মিশন মেডিকেল, তোমাদের মিশন মেডিকেলে সব কিছু পেয়ে যাবে আমাদের একটি কোর্সে। তোমরা যারা মিশন মেডিকেল নিয়ে স্বপ্ন দেখছো, তোমাদের যাদের মেডিকেলের স্বপ্ন, তোমরা দেখতে পাচ্ছ মিশন মেডিকেল নিয়ে আসছি আমরা। আর মিশন মেডিকেলে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা থাকছে তোমাদের সাথে, এবং তোমাদেরকে কম সময়ে সেরা একটা প্রস্তুতি নিয়ে দেওয়ার জন্য আমরা এই প্যানেল রয়েছি তোমাদের সাথে। সো তোমরা দেরি না করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের মিশন মেডিকেল কোর্সে। আর যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, ইয়েস, তাদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং খ ইউনিট মানে মানবিক বিভাগ, যেটাকে বিভাগ পরিবর্তন বলে, সেটাও তোমরা আমাদের এডুকেশন কোর্সে ভর্তি হয়ে হাজার হাজার শিক্ষার্থী যেরকম আগে চান্স পেয়েছে, তোমরাও সেই দলে অন্তর্ভুক্ত হতে পারবে সেই আশা প্রত্যাশা করছি। আর যারা তোমরা শুধু ইংলিশ কোর্স চাচ্ছ, ইংলিশ কোর্স রয়েছে তোমাদের জন্য। তোমাদের সবার জন্য শুভকামনা। ভালো থেকো, ভালো রেখো তোমার স্বপ্নকে, তোমার পরিবারকে।